আমরা একটু ট্রান্সফরমার নিয়ে কথা বলবো। ট্রান্সফরমার নিয়ে কথা বলার আগে তাহলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম এবং রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম, ইম্পিডেন্স ডায়াগ্রাম এটা আগে দেখে নিই, দিয়ে ট্রান্সফরমারের কথা বলি। এই ফিগারটাকে বলা হয় ওয়ান লাইন ডায়াগ্রাম অথবা কি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলা হয়। ওয়ান লাইন ডায়াগ্রাম অথবা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এটা হলো পড়ানো, এই ফিগারটা আছে হলো স্টিভেনসনের বইয়ের 157 নম্বর পেজে। স্টিভেনসন জুনিয়র 157 পেজে আছে। হ্যাঁ, এই জিনিসটার নাম কি তাহলে? ওয়ান লাইন ডায়াগ্রাম বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এখান থেকে এই যে এই চিহ্নটার মর্ম বোঝা খুব জরুরি। এটা কি, এটা দ্বারা কি বোঝাচ্ছি? এটা এটা কি আমাদের? এটা এটা হ্যাঁ, তিনোটাই জেনারেটর। কিন্তু এই যে এখানে এটা কি? হ্যাঁ, জেনারেটরটা স্টার কানেকশন কানেক্টেড বাট নিউট্রাল গ্রাউন্ডেড। এটা দ্বারা এটা বুঝবো এই সিম্বল দ্বারা। যারা জানো না তারা লিখে রাখো যে জেনারেটরটা স্টার কানেক্টেড এবং নিউট্রাল গ্রাউন্ড করা আছে। ওকে, কিন্তু এই যে 3 নাম্বারটা দেখো, শুধু স্টার কানেক্টেড, আমরা নিউট্রাল গ্রাউন্ড দেখাচ্ছি না। বোঝা গেছে? এই যে এই চিহ্নটা হলো সার্কিট ব্রেকারের। এটা কিসের? এটা হলো আমাদের সবার প্রিয় সার্কিট ব্রেকারের চিহ্ন। আর এই যে একটা সোজা দাগ দিয়েছি, এটাকে বলা হয় বাসবার। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বাসবার। এটা কি আমাদের? এটা ট্রান্সফরমার। এটাও আমাদের ট্রান্সফরমার। এটা নর্মালি জেনারেটর সাইডে যে ট্রান্সফরমার থাকবে এটা অলওয়েজ স্টেপ আপ হবে। ওকে, এবং এই অবস্থায় আরেকটা কথা বলে দিই, জেনারেটিং স্টেশনে যে ট্রান্সফরমার থাকে স্টেপ আপ করার জন্য তাকে ইউনিট ট্রান্সফরমার বলে। কি ট্রান্সফরমার? ইউনিট ট্রান্সফরমার। এটা ভাইভাতে ধরবে, অনেককেই ধরে। যদিও এই কথাগুলো এই জায়গার পড়ার টপিক ছিল না, আমি একবারই যা আমার জ্ঞান আছে আমি সব বিতরণ করে দিচ্ছি, যার যতটুকু ইচ্ছে নিয়ে নাও। ঠিক আছে? এবং লোড সাইডে এটা আমাদের কি, এগুলো সব লোড। এম ফর কি? এম ফর কি? এম ফর মোটর। এটা হলো আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার। নরমালি এটা অবশ্যই স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা হলো আমাদের ট্রান্সমিশন লাইন। যদিও এইদিকে ফিগারের এইদিকে অনেক বেশি জায়গা নিয়েছি, নিয়ে
এদিকে গিয়ে আর মানে হাসপাস হাসপাস করছে আঁকাতে গিয়ে। হ্যাঁ, এটা হলো আমাদের কি ট্রান্সমিশন লাইন। তো এই জিনিসটাকে বলা হয় সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বা ওয়ান লাইন ডায়াগ্রাম। যেহেতু স্টিভেনসনের বইয়ে আছে, এবং মনে রাখবা যে আমাদের বুয়েটে, আমাদের সবার প্রিয় বুয়েটে স্টিভেনসনের বইটাকে খুব গুরুত্ব দেওয়া হয়, বুঝছো? তো এটা একটা ভালো মানের ফিগার বলতে পারি আমরা, বা চিত্র। এখন উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য হলো এখান থেকে আমাদের আরো দুইটা চিত্র আঁকা শেখা। এখান থেকে আমাদের অনেক সময় বের করতে বলা হবে যে ইম্পিডেন্স ডায়াগ্রামটা কেমন হবে। কি ডায়াগ্রাম, কি ডায়াগ্রাম বলো? জায়গায় তো পাচ্ছি না, লিখবো। তাহলে পরের চিত্রটা হবে এটারই, এটা থেকেই হবে কি ইম্পিডেন্স ডায়াগ্রাম। তো যেহেতু ইম্পিডেন্স নাম আছে, তার মানে কি বোঝা যাচ্ছে বলো তো? বোঝাই যাচ্ছে যে আমাদের জেনারেটরে কি থাকে, কি থাকে বলো? কয়েল থাকে না? তো কয়েলের মাঝে কি থাকে? রেজিস্টর আর ইন্ডাক্টর। তার মানে এই জেনারেটরের জন্য আমার একটা ইম্পিডেন্স তৈরি হবে। সিমিলারলি আমার ট্রান্সফরমারের আমরা যদি ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম দেখি, তাহলে সেখানে আমরা দুই তিনটে জিনিস পাই। একটা হলো রিঅ্যাকট্যান্স আর রেজিস্ট্যান্স, পাশাপাশি নো লোডের জন্য প্যারালালে কি পাই? রিঅ্যাকট্যান্স আর কি কোনাগারে। তাহলে ট্রান্সফরমারের জন্য প্রাইমারি সাইডে আমরা রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স প্লাস নো লোডের সেকশনটা পাবো, আর সেকেন্ডারি সাইডেও কি পাবো? রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স। সিমিলারলি এই ট্রান্সমিশন লাইনকে আমরা এই যে পরের দিনের, মানে এর পরের দিন হয়তো ম্যাথ করব পার ইউনিটে, তারপরের দিনে আমরা ট্রান্সমিশন লাইনের উপর পড়াশোনা করব। সেখানে আমরা দেখব যে ট্রান্সমিশন লাইনকে কতগুলা মেথডে কনভার্ট করা যায়। তার মধ্যে একটা কি নমিনাল পাই মেথড। তো আমরা ট্রান্সমিশন লাইনে কি কি পাই? ইন্ডাক্টর পাই, ক্যাপাসিটর পাই, রেজিস্ট্যান্স পাই, সাসসেপ্ট্যান্স পাই, চারটা উপাদান পাই। তো সেটাকে আমরা নমিনাল পাই মেথডে প্রকাশ করব ইম্পিডেন্স ডায়াগ্রামে। আবার ট্রান্সফরমার, তাহলে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কয়েল থাকবে, নো লোডের রেজিস্ট্যান্স ইন্ডাক্ট্যান্স থাকবে, সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্স ইন্ডাক্ট্যান্স থাকবে। সিমিলারলি মোটরের ক্ষেত্রেও হবে। এইভাবে আমরা রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের অর্থাৎ ইম্পিডেন্স দ্বারা যদি আমরা একটা ওয়ান লাইন ডায়াগ্রামকে প্রকাশ করি, তখন হয়ে যাবে সেটার নাম ইম্পিডেন্স ডায়াগ্রাম। এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে প্রতিটা জেনারেটরের জন্য আমরা একটা করে ভোল্টেজের সিম্বল রাখব। ঠিক আছে? তাহলে আমরা আঁকাই, তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাব। তো প্রথমে আমরা এভাবে একটা দাগ নিয়ে নেব, এটাকে ধরে নিলাম একটা নিউট্রালের দাগ। তাহলে কি হবে বলো? প্রথমে এই যে জেনারেটরের জন্য একটা ভোল্টেজ থাকবে, এটাকে আমি যদি EG1 বলি, অর্থাৎ প্রথম জেনারেটরের জন্য, তাহলে প্রথম জেনারেটরের জন্য রেজিস্ট্যান্স থাকবে, তারপর রিঅ্যাকট্যান্স থাকবে। বোঝা গেছে ভাই সকল? সরি, উল্টা করে দেখাচ্ছি কেন? তাই তো বলি। আচ্ছা, এটা একটু উল্টাই দেখালাম, তারপরে নিচে আরেকটা দাগ। তো এবার সিমিলারলি কি হবে? সেকেন্ড জেনারেটরে আমার রেজিস্টর থাকবে, ইন্ডাকট্যান্স থাকবে, আর একটা জেনারেটরের ভোল্টেজের সিম্বল থাকবে। তৃতীয়টাই যেহেতু গ্রাউন্ড করা না, আচ্ছা এই হিসাবটা এখন বলবো না, গ্যাঞ্জাম না করি, আপাতত তৃতীয়টা আঁকাই দিলাম। ঠিক আছে? এখানে একটু হিসাব হবে, আমরা পরে শিখবো, এখন জাস্ট আঁকাই দিই। তাহলে এটা EG2, এটা EG3। ও সরি, এই দাগটা আগেই দিছি কেন। এবার বলো জেনারেটরের পরে আমার কি আছে ডিভাইস? দেখো অনলাইন ডায়াগ্রামে ট্রান্সফরমার না? হ্যাঁ,
কর্নাঘাটে কি আছে? হ্যাঁ, তাহলে ট্রান্সফরমারের জন্য আমরা হলো ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকাবো। তাহলে এই যে প্রাইমারি সাইডের রেজিস্টর, ইন্ডাকট্যান্স, তারপরে কি হবে বলো আমার? ও সরি, এটা তো প্যারালালে, এটা হবে এমন, এই যে নো লোড রেজিস্টর, নো লোড রিঅ্যাক্ট্যান্স, এটা এটা হলো প্রাইমারি সাইড, এটা হলো নো লোড অংশ। এরপরে কি সেকেন্ডারি সাইডের কয়েল। তাহলে এই যে এই পোরশনটা, এই পুরো পোরশনটা আমার কি বলতো? ট্রান্সফরমার 1 না? হ্যাঁ, ট্রান্সফরমার 1 এর পরের অংশটা কি ছিল বলো? ট্রান্সমিশন লাইন। তো ট্রান্সমিশন লাইনের জন্য একটু আগেই বললাম কি, যে আমাদের নমিনাল পাই মেথড এটা করতে হবে। তো নমিনাল পাই মেথডে কিভাবে করতে হয়? সিরিজের রেজিস্টর আর ইন্ডাক্টর থাকবে, বাট দুই সাইডে আমাদের কি থাকবে? ক্যাপাসিটর থাকবে। হ্যাঁ, তাহলে এই যে এই অংশটা, এখান থেকে এই অংশটা আমাদের কি বলো? এটা হলো আমাদের ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স ডায়াগ্রাম। ট্রান্সমিশন লাইনের ইম্পিডেন্স ডায়াগ্রাম। এরপরে আবার আমাদের কি আছে বলো? ট্রান্সফরমার আছে। তাহলে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের কয়েল, তারপরে নো লোড রেজিস্টর, ওকে, তারপরে সেকেন্ডারি সাইডের, আর আসলো না। হ্যাঁ, এরপরে আমরা সেম, হ্যাঁ আমরা সেম মোটরের ক্ষেত্রে এই সেম ফিগারটা হবে, লোডের ক্ষেত্রে কিন্তু হবে না। ওকে, মোটরের ক্ষেত্রে আমাদের সেম ফিগারটা হবে, বাট যে জায়গায় আমরা এখানে আমরা লোড দেখাইছিলাম না, শুধু যদি লোড হয় তাহলে সেখানে শুধু আমরা রেজিস্টর আর ইন্ডাক্টর অর্থাৎ ইম্পিডেন্সটা দেখাবো। আমার এই যে বাস বারের টোটাল 4টা জিনিস ছিল না, 3টা জেনারেটর আর একটা লোড। তাহলে এই যে এই জিনিসটা কি, এই যে এইটা হলো আমার লোডের জন্য। ওকে, তো ওইদিকে এতটুকু উঠানো হয়েছে সবার। ইম্পিডেন্স ডায়াগ্রাম বুঝুনি এমন কেউ আছো বলো এবার? আমি এখন জাস্ট লাস্টের শেষ অংশটুক দেখাই দিচ্ছি। এই যে মনে করো ট্রান্সফরমারের পরে কে কে আছে বলো তো? বাস বারে 3টে জিনিস কানেকশন করেছিলাম, কি কি? একটা মোটর আর 2টা লোড। তাহলে এই ট্রান্সফরমারের পরের অংশে যে ফিগারটা হবে সেটা হবে এরকম, মোটরের জন্য এরকম, ওকে, আর 2টা লোডের জন্য এরকম। এটা একটা লোড, এটা একটা লোড। এই যে আমাদের কনক্লুশন হলো, এটা আমাদের মোটরের ক্ষেত্রে আমরা বলবো ইএম। বুঝলে ভালো, না বুঝলে কি কও? ইম্পিডেন্স ডায়াগ্রাম যদি হয় তাহলে নেক্সটে আমাদের যেটা নিয়ে আমাদের ম্যাথ করতে হয়, মডার্ন সার্কিটগুলো যেটা নিয়ে তৈরি, সেটাকে বলা হয় রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম। কি ডায়াগ্রাম? তাহলে রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম আঁকার জন্য শর্তগুলো লিখে নাও। এবং খুবই মজার ব্যাপার কি, যে অনলাইন ডায়াগ্রাম যা, এই জিনিসটাও তা, এবং এটা থেকে যে রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম আঁকাবো সেটাও আমাদের তা। কেন? কারণ আমাদের এই যে জেনারেটরের যে রেজিস্টরের ভ্যালু আর রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু তা অনেক আকাশ পাতাল কম বেশি, অর্থাৎ আমি চাইলে রেজিস্টরকে নেগলেক্ট করতে পারি। সিমিলারলি আমার এই ট্রান্সফরমারের ক্ষেত্রে আমি নো লোড ভ্যালুটাকে নেগলেক্ট করতে পারি। নর্মালি আমরা নো লোডকে নেগলেক্ট করি না, আবার রেজিস্টরের ভ্যালুগুলাও কি হয়, অনেক কম হয়। একই কথা আমার এই ক্যাপাসিট্যান্সের ভ্যালু ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে খুবই নগণ্য মানের হয়, রেজিস্টরের মানও অনেক কম হয়। বিধায় আমরা কি করতে পারি, অনায়াসে ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকে রেজিস্টর এবং নো লোড ভ্যালুগুলাকে, ক্যাপাসিট্যান্স গুলাকে আমরা কি করতে পারি বলো?
নেগলেক্ট করতে পারি, অর্থাৎ তারা থাকলেও যে রেজাল্ট হবে তাদেরকে ছাড়াও আমাদের রেজাল্টটা খুব কাছাকাছি হবে। খুব কি হবে বলো বলো, কাছাকাছি হবে। এবং এই ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিংলি, খুবই মনোযোগ দিয়ে শোনো কথাটা, আমরা কিন্তু লোডের কে টোটালি নেগলেক্ট করব। লোডের ইম্পিডেন্স অর্থাৎ রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স এই জিনিসটাই রাখবো না। তাহলে রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রামে আমাদের ফাইনালি কনক্লুশনটা কি আসলো, যে যতটা জেনারেটর হবে জেনারেটরের একটা কনস্ট্যান্ট ভ্যালু এই যে এরকম চিহ্ন দিব এবং একটা রিঅ্যাক্ট্যান্স দিব। তাহলে জয়টা জেনারেটর, তয়টা আমার রিঅ্যাক্ট্যান্স এবং তয়টা জেনারেটরের সিম্বল। ট্রান্সফরমারের জন্য আমার কি হবে, টোটাল একটা রিঅ্যাক্ট্যান্স হবে। এই কারণ এই জিনিসটা যদি আমার না থাকে সাপোজ, আবার এটাও এটাও, তাহলে এরা দুজন কি হয়ে গেল বলো, সিরিজ না? এই দুটি কি হলো এখন? তাহলে এটা এরাকে আমি একটা জিনিস চিন্তা করতে পারি না এক জায়গায়, তখন এটাকে কি বলবো আমরা, xt1 বলবো। সিমিলারলি আমার ট্রান্সমিশন লাইনের জন্য কি হবে বলো, রিঅ্যাক্ট্যান্স হবে। তাহলে আমরা এখনই ইম্পিডেন্স রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রামটা এঁকে ফেলি। এখানে আঁকালেই পারতাম, যাও মিশিয়ে দিলাম তো মিশিয়েই দিলাম। তাহলে এটার রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রামটা ছোট্ট হবে এবং প্রশ্ন করতে পারে যে আমি রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম কেন আঁকবো। ওই যে পার ইউনিটে যে সুবিধা, রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রামেও সেই সুবিধাটা। কারণ কি আমাদের অনেক বড় সিস্টেম থাকবে, রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রামে সেটা অনেক ছোট হয়ে যাবে, ক্যালকুলেশন করা অনেক ইজি হয়ে যাবে। তাহলে এই যে একটা জেনারেটর, দুইটা জেনারেটর, তিনটা জেনারেটর, আমরা কিন্তু লোডকে দেখাতে পারবো না। এই যে আমাদের একটা ট্রান্সফরমার, আমাদের লাইনের রিঅ্যাক্ট্যান্স, সেকেন্ড ট্রান্সফরমার, তারপরে আমাদের হলো মোটর, আমরা কিন্তু লোডকে দেখাতে পারবো না। xg3, এটা xt1, এটা xl, xl ফর কি, লাইনের রিঅ্যাক্ট্যান্স। ওকে, এটা হলো ট্রান্সফরমার 2 এর, এটা হলো মোটর, আর এটা হলো আমাদের মোটর। এই হলো দেখো কত বড় আমার অনলাইন ডায়াগ্রাম ছিল, তার চেয়ে ছোট, হালকা ছোট ছিল ইম্পিডেন্স ডায়াগ্রাম। আর এটা দেখো টোটালি ফিগারটার নাম কি, রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম। ওকে ভাই সকল, তো আজকে আমাদের এতটুকুই আলোচনা থাকলো। আমরা আগামী দিন হিউজ ম্যাথ করব, বিগত সালে আসা বিভিন্ন ম্যাথ করব, আশফাক হোসেনের বই, স্টিভেনসনের বই, এবং হলো আরেকটা কার যেন বই আছে আমার কাছে, এই তিনটা বই থেকে এবং রনি পারভেজের বইয়ে যে বিগত সালের কোশ্চেনগুলো আছে আমরা সেগুলো সলিউশন করার চেষ্টা করব। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।